নমস্কার, এই মুহূর্তে দেখছেন আজকের বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি আছি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো। প্রথমেই রাজ্যের খবর। নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে রাজনীতি, বললেন মুখ্য নির্বাচন কমিশনার। বালিচোরদের সঙ্গে আঁতাত কাজলের, ফের দলবিরোধী মন্তব্য হুমায়ুন কবিরের। পশ্চিমবঙ্গে কবে ভোটার তালিকা সংশোধন, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। খানাগুলে পার্টি অফিস ঘিরে ধুন্ধুমার, তৃণমূল বিজেপি সংঘর্ষ, পুলিশের উপর ইট বৃষ্টি। সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া মেডেল উদ্ধার, পদ্মশ্রী এখনও নিখোঁজ। দল ছাড়তেই চরিত্র নিয়ে আক্রমণ, বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূল নেত্রীর। অভিষেক বকাবকি করেছেন, এই খবর মিথ্যা, বললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বিজেপি নেতাদের লাথি মেরে বাংলাদেশে পাঠাবো, মালদহে বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার। এবার দেখে নিই দেশের খবরগুলি। যারা সংবিধান নিয়ে নাচেন তারাই সংবিধানকে পদদলিত করেছেন, কংগ্রেসকে তোপ মোদির। ভোটার অধিকার যাত্রা শুরু রাহুলের, পাশে থাকবে ইন্ডিয়া জোট। এবার সর্বশেষ দেখে নিই বিশ্বের খবরগুলো। ভারত চীন সম্পর্ক কি ভালো হচ্ছে? সেপ্টেম্বরেই চালু হতে পারে সরাসরি বিমান পরিষেবা। ট্রাম্পের কটাক্ষ সত্ত্বেও ভারতের অর্থনীতির রেটিং বাড়ালো আমেরিকারই সংস্থা। ঈশ্বর আমাকে রক্ষক হিসেবে দেশের গড়েছেন, রাজনৈতিক জল্পনায় মুখ খুললেন পাক সেনাপ্রধান। ট্রাম্পের সঙ্গে আন্তরিক আলোচনা, জানালেন পুতিন। এই ছিল আজকের খবরের শিরোনামগুলো। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে রাজনীতি, বললেন মুখ্য নির্বাচন কমিশনার। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে ভারতের নির্বাচন ব্যবস্থা থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝে এবার মুখ খুলেছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার, অর্থাৎ সিইসি। তিনি বলেন যে নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানান যে নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ সংস্থা এবং তাদের কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই। তিনি বলেন, সংবিধান অনুযায়ী তাদের দায়িত্ব পালনে তারা পিছুপা হবেন না। মুখ্য নির্বাচন কমিশনার বলেন যে বিহারে শুরু হওয়া এই এসআইআর প্রক্রিয়াটি বহু বছর ধরে সমস্ত রাজনৈতিক দলের অনুরোধেই শুরু করা হয়েছে। এই প্রক্রিয়ায় বুথ স্তরের কর্মকর্তারা এবং সমস্ত দলের এজেন্টরা একসঙ্গে কাজ করছেন এবং তৈরি হওয়া তালিকায় তাদের সকলের স্বাক্ষর রয়েছে। তিনি ভোট চুরির অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দেন এবং বলেন যে এই ধরনের অভিযোগে কমিশন ভীত নয়। তিনি আরও বলেন যে সমাজে কে কোন শ্রেণীর বা ধর্মের তা না দেখে কমিশন পাহাড়ের মতো দৃঢ় থাকবে। পাশাপাশি তিনি জানান যে বিহারে যদি নেপালি বা রোহিঙ্গাদের পাওয়া যায় তাহলে তাদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হবে না। তবে পশ্চিমবঙ্গে কবে এই প্রক্রিয়া শুরু হবে তা পরে জানানো হবে। বালিচোরদের সঙ্গে আঁতাত কাজলের, ফের দলবিরোধী মন্তব্য হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আবারও বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছেন। মাত্র এক সপ্তাহ আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরও তার এই ধরনের মন্তব্য দলীয় অস্বস্তি বাড়িয়েছে। সম্প্রতি বীরভূম জেলা পরিষদের প্রধান কাজল শেখ মুর্শিদাবাদের বড়োয়ায় গিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। এরপরই হুমায়ুন কবির কাজল শেখকে বালিচোরদের সঙ্গে আঁতাতের অভিযোগে অভিযুক্ত করেন। তিনি বলেন, বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা যেমন অনুব্রতের সঙ্গে আছেন, তেমনি কাজলও বালিচোরদের সঙ্গে আছেন। এটি হুমায়ুন কবিরের প্রথম দলবিরোধী মন্তব্য নয়। এর আগেও তিনি দলের জেলা পর্যবেক্ষক ফিরাদ হাকিমের সমালোচনা করেছিলেন এবং নতুন দল গঠনের হুমকিও দিয়েছিলেন। এই মন্তব্যের জন্য তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তিনি কিছুদিন চুপ থাকলেও এবার আবার বিস্ফোরক মন্তব্য করে দলের মধ্যে নতুন করে বিতর্ক তৈরি করেছেন। পশ্চিমবঙ্গে কবে ভোটার তালিকা সংশোধন, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে ভারতের নির্বাচন ব্যবস্থা থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর কবে শুরু হবে তা নিয়ে মুখ খুলেছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি জানান, এই বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। রবিবার এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার সুখবীর সিং সাধু এবং বিবেক যোশীকে পাশে নিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন যে পশ্চিমবঙ্গ বা অন্য কোনো রাজ্যে ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত 3 কমিশনারের সম্মিলিতভাবে নেওয়া হবে। তিনি নিশ্চিত করেন যে সঠিক সময়ে এই বিষয়ে একটি ঘোষণা করা হবে।
মুখ্য নির্বাচন কমিশনারের এই মন্তব্য এমন এক সময় এলো যখন পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে এই প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি জানাচ্ছিল। এর আগে বিহারে একই ধরনের প্রক্রিয়া শুরু করার পর থেকেই এই বিতর্ক আরও বেড়েছে। জ্ঞানেশ কুমারের এই বক্তব্যে স্পষ্ট যে নির্বাচন কমিশন এই বিষয়ে যথেষ্ট সতর্ক এবং কোনো রাজনৈতিক চাপের কাছে তারা নথি স্বীকার করবে না। খানাকুলে পার্টি অফিস ঘিরে ধুন্ধুমার, তৃণমূল বিজেপি সংঘর্ষ, পুলিশের উপর ইটবৃষ্টি। এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। হুগলির খানাকুলে একটি নতুন রাজনৈতিক কার্যালয় নির্মাণকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠেছে পুলিশকে থামাতে গিয়ে ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। তৃণমূলের অভিযোগ, কালপাই হাটলার কাছে সরকারি জমিতে বিজেপি বেআইনিভাবে তাদের কার্যালয় বানাচ্ছিল। এই নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, যা দ্রুতই সংঘর্ষে পরিণত হয়। অভিযোগ, বিজেপি নেতা পিয়ালি জানা এবং পঞ্চায়েত প্রধান সুভাষের নেতৃত্বে তৃণমূল কর্মীদের উপর ইটের আঘাত করা হয়। জবাবে তৃণমূল কর্মীরা লাঠি ও রড নিয়ে পাল্টা আক্রমণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের উপরও ইটবৃষ্টি করা হয়। এই ঘটনায় বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ অভিযোগ করেছেন যে তৃণমূল তাদের বাইক মিছিলে আক্রমণ করেছে এবং মহিলাদের উপরও হামলা চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে তিনি সোমবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খানাকুলে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছেন। সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া মেডেল উদ্ধার, পদ্মশ্রী এখনও নিখোঁজ। এই মুহূর্তে উঠে আসছে এক বিশেষ খবর। হুগলি থেকে আন্তর্জাতিক সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক ও সম্মাননা স্মারক উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার 48 ঘন্টার মধ্যে রিসরা থেকে অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বুলা চৌধুরী প্রথমে 150টি মেডেল চুরির অভিযোগ জানালেও পুলিশ মোট 295টি মেডেল উদ্ধার করেছে। তবে এই বিশাল সংখ্যক মেডেল উদ্ধার হলেও তার বহুমূল্যবান পদ্মশ্রী সম্মাননা এবং আরও বেশ কিছু আন্তর্জাতিক মেডেল এখনও নিখোঁজ। বুলা চৌধুরী জানিয়েছেন, তার 2টি পদ্মশ্রী সম্মাননা ছিল, যার মধ্যে একটি কলকাতায় ছিল এবং অন্যটি হুগলির বাড়িতে। এই মুহূর্তে যেটি হুগলিতে ছিল সেটি এখনও খুঁজে পাওয়া যায়নি। এর পাশাপাশি শ্রীলঙ্কায় পাওয়া 6টি মেডেলের মধ্যে মাত্র একটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এই মুহূর্তে পুলিশ বাকি মূল্যবান স্মারকগুলো খুঁজে বের করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে। দল ছাড়তেই চরিত্র নিয়ে আক্রমণ, বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূল নেত্রীর। এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। হুগলিতে দলবদলকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। বিজেপির প্রাক্তন নেত্রী এবং পঞ্চায়েত সমিতির মহিলা সভানেত্রী সঙ্গীতা আদক মাইতি সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর তার বিরুদ্ধে অশালীন মন্তব্য এবং চরিত্র হননের অভিযোগ উঠেছে। সঙ্গীতা আদকের অভিযোগ, তিনি দলবদল করার পর বিজেপি তাকে চরিত্রহীন বলে আক্রমণ করেছে। প্রতিবাদে বিজেপি একটি মিছিল করে, যেখানে তার কুশপুতুল পোড়ানো হয় এবং অশ্লীল ভাষায় লেখা প্ল্যাকার্ড ব্যবহার করা হয়। এমনকি তার ছবিতে জুতো মারা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে সঙ্গীতা আদক এবং তার স্বামী একটি সাংবাদিক সম্মেলন করেন। তারা জানান, এই মন্তব্যের জেরে তারা তমলুক থানায় বিজেপির জেলা পরিষদের বিরোধী নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তৃণমূল কংগ্রেসেও এর প্রতিবাদে একটি পাল্টা মিছিল করেছে। সঙ্গীতা মাইতি বলেন, যদি অভিযুক্ত নেতা তার অভিযোগ প্রমাণ করতে না পারেন তবে তাকে আইনি নোটিশ পাঠানো হবে। তিনি আরও বলেন, এই ধরনের মন্তব্য বিজেপির সংস্কৃতি এবং তাদের আসল চরিত্র তুলে ধরে। অভিষেক বকাবকি করেছেন, এই খবর মিথ্যা, বললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তার বিরুদ্ধে ওঠা নানা জল্পনা কল্পনা নিয়ে মুখ খুলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বকাবকি করেছেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা। সম্প্রতি এক গুজব ছড়িয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকের সময় হুমায়ুন কবিরকে বকাবকি করেছেন এবং সতর্ক করে দিয়েছেন। হুমায়ুন কবির এই ধরনের খবরকে অপপ্রচার বলে মন্তব্য করেন। তিনি বলেন, তিনি কোনো অন্যায় কাজ করেন না এবং কোনো অন্যায়ের কাছে মাথা নত করেন না বা পিছু পাহন না। তিনি ন্যায় ও আদর্শের পক্ষে থেকে রাজনীতি চালিয়ে যাবেন। হুমায়ুন কবির আরও দাবি করেন যে তার জেলায় কিছু নতুন নেতা তাদের নিজেদের কোনো অস্তিত্ব না থাকায় এই ধরনের অপপ্রচার চালাচ্ছেন। এই ধরনের মন্তব্য তৃণমূলের অভ্যন্তরীণ কোন দলকে আরও একবার প্রকাশ্যে নিয়ে এসেছে। যদিও দলীয় সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের সংযত হয়ে কথা বলার পরামর্শ দিয়েছেন। বিজেপি নেতাদের লাথি মেরে বাংলাদেশে পাঠাবো, মালদহে বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার।
মালদহে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সির একটি বিতর্কিত মন্তব্য নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। তিনি প্রকাশ্যেই হুমকি দিয়েছেন যে বিজেপি নেতাদের লাথি মেরে বাংলাদেশে পাঠাবেন। তিনি আরও বলেন, চুল ধরে বাংলাদেশে ঠেলে পাঠাবো, তারপর ক্ষমা চেয়ে বলবো বুঝতে পারিনি, তোমরা বাঙালি, শুধু বিজেপি। তার এই মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেছে বিজেপির সাংসদ খগেন মুর্মু তৃণমূলের বিরুদ্ধে বিভাজনের রাজনীতি এবং সন্ত্রাসকে মদত দেওয়ার অভিযোগ করেছেন। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য পুরো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, বিজেপির পুশব্যাক নীতির বিরুদ্ধেই হয়তো এই মন্তব্য করা হয়েছে এবং সম্পূর্ণ মন্তব্য না শুনে তিনি কিছু বলতে পারবেন না। তবে আব্দুল রহিম বক্সি নিজের মন্তব্য থেকে পিছু হটতে রাজি নন। তিনি সাংবাদিকদের কাছে তার মন্তব্য পুনর্ব্যক্ত করেছেন। যারা সংবিধান নিয়ে নাচেন তারাই সংবিধানকে পদদলিত করেছেন, কংগ্রেসকে তোপ মোদির। এই মুহূর্তে উঠে আসছে ভারতের রাজনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন, যারা সংবিধান নিয়ে নাচেন তারাই আসলে সংবিধানকে পদদলিত করেছেন। রবিবার নয়াদিল্লিতে দুটি জাতীয় সড়ক উদ্বোধনের একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ভাষণে মোদী বলেন, কংগ্রেস সরকার এমন অনেক নিপীড়নমূলক আইন বলবৎ রেখেছিল যা সংবিধানের বিরুদ্ধে। তিনি একটি বিপজ্জনক আইনের উদাহরণ দেন যা সাফাই কর্মীদের জন্য ছিল। এই আইন অনুযায়ী কোনো সাফাই কর্মী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে কাজে অনুপস্থিত থাকলে তার 1 মাসের জেল হতে পারত। প্রধানমন্ত্রী জানান, তার সরকার এমন অমানবিক আইন প্রত্যাহার করার জন্য কাজ করছে। তিনি আগের সরকারগুলোর সাফাই কর্মীদের কৃতদাস মনে করার মনোভাবের তীব্র সমালোচনা করেন। এছাড়াও তিনি দিল্লির উন্নয়নের বিষয়ে আম আদমি পার্টি সরকারের সমালোচনা করে বলেন, তারা দিল্লিকে ধ্বংস করেছে এবং সেই ক্ষতি পুষিয়ে নিতে এখন বিজেপি সরকারকে কাজ করতে হচ্ছে। মোদী আরও বলেন, কংগ্রেস কিভাবে বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তা জানলে সবাই অবাক হয়ে যাবে। এই ভাষণের মাধ্যমে মোদী কংগ্রেসের আইন ও সামাজিক ন্যায় সম্পর্কিত নীতিগুলোকে কড়া আক্রমণ করেছেন। ভারত চীন সম্পর্ক কি ভালো হচ্ছে? সেপ্টেম্বরেই চালু হতে পারে সরাসরি বিমান পরিষেবা। এই মুহূর্তে আন্তর্জাতিক খবর থেকে উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ খবর। ভারত এবং চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা খুব শীঘ্রই আবার চালু হতে পারে। এটি দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হওয়ার একটি বড় ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত 2020 সালের জুন মাসে সীমান্ত উত্তেজনার পর থেকে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পরিষেবা বন্ধ ছিল। প্রায় 5 বছর পর এই পরিষেবা আবার চালু হতে যাচ্ছে। জানা যাচ্ছে, আগামী 31শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ SCO সম্মেলনে একটি দ্বিপাক্ষিক বৈঠকের পর এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সূত্র অনুযায়ী ভারতের প্রধান বিমান সংস্থা যেমন ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়াকে সেপ্টেম্বরের প্রথম দিকেই চীনের জন্য ফ্লাইট পরিষেবা পুনরায় শুরু করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ভোটার অধিকার যাত্রা শুরু রাহুলের, পাশে থাকবে ইন্ডিয়া জোট। এই মুহূর্তে উঠে আসছে ভারতের নির্বাচন ব্যবস্থা থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে বিহারে ভোটার অধিকার যাত্রা শুরু করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 17ই আগস্ট সাসারাম থেকে শুরু হওয়া এই যাত্রাটি 16 দিন ধরে 1300 কিলোমিটার যাত্রা বা পথ অতিক্রম করবে। কংগ্রেসের অভিযোগ, গরিব, দলিত এবং সংখ্যালঘুদের ভোট কেড়ে নেওয়ার জন্য ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে। কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেছেন যে বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে ভোটার তালিকা সংশোধনের নামে এই ষড়যন্ত্র করছে। এই যাত্রাটি কেবল কংগ্রেসের একক কর্মসূচি নয়, বরং এটি বিরোধী জোট ইন্ডিয়ার ব্যানারে হচ্ছে। এই কারণে এই যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে অন্যান্য বিরোধী দলের নেতারাও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই আরজেডি নেতা তেজস্বী যাদব এই কর্মসূচিতে তার অংশগ্রহণের কথা বলেছেন। 1 সেপ্টেম্বর পাটনায় একটি বিশাল সমাবেশের মাধ্যমে এই যাত্রার সমাপ্তি ঘটবে। ট্রাম্পের কটাক্ষ সত্ত্বেও ভারতের অর্থনীতির রেটিং বাড়ালো আমেরিকারই সংস্থা। এই মুহূর্তে উঠে আসে ব্যবসা বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্ক থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় রেটিং সংস্থা S&P ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিংকে BBB-তে উন্নীত করেছে। এই সিদ্ধান্তটি এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত বলে তীব্র সমালোচনা করেছিলেন। S&Pর এই রেটিং বৃদ্ধি গত 19 বছরের মধ্যে প্রথম। এর ফলে ভারতের ঋণ পরিশোধের ক্ষমতা বেড়েছে এবং বিদেশি বিনিয়োগের জন্য ভারত আরও বেশি উপযুক্ত একটি দেশ হিসেবে বিবেচিত হবে। এই ইতিবাচক রেটিংয়ের ফলে ভারত আন্তর্জাতিক বাজার থেকে কম সুদে ঋণ নিতে পারবে।
S&P আরও জানিয়েছে যে ভারতের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকারের অবকাঠামো ও অন্যান্য খাতে ব্যয় আগামী 2 বছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করবে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প একদিকে ভারতের অর্থনীতি নিয়ে কঠোর সমালোচনা করলেও তার নিজের সংস্থাই ভারতে রিয়েল এস্টেট সেক্টরে প্রচুর বিনিয়োগ করেছে। এতে প্রমাণিত হয় যে ট্রাম্পের রাজনৈতিক মন্তব্যের সঙ্গে তার অর্থনৈতিক কার্যকলাপের বা কার্যক্রমের কোনো মিল নেই। ঈশ্বর আমাকে দেশের রক্ষক হিসেবে গড়েছেন, রাজনৈতিক জল্পনায় মুখ খুললেন পাক সেনাপ্রধান। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির একটি সাক্ষাৎকারে নিজেকে দেশের রক্ষক বলে দাবি করেছেন। এই মন্তব্যটি এমন এক সময় এসেছে যখন পাকিস্তানে জল্পনা চলছিল যে তিনি দেশের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে সরিয়ে ক্ষমতা দখল করতে পারেন। দেশীয় ও আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে এই ধরনের জল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মুনির। তিনি বলেন, যারা সরকার এবং প্রশাসনের বিরোধিতা করে তারাই এই ধরনের ভুয়ো খবর ছড়ায়। তিনি আরও বলেন, ঈশ্বর আমাকে এই দেশের রক্ষক হিসেবে গড়েছেন, এর বাইরে আমার অন্য কোনো ক্ষমতা বা পদমর্যাদার আকাঙ্ক্ষা নেই। যদিও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ওঠা জল্পনা তিনি অস্বীকার করেছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে তার করা অন্য কিছু মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। যেমন তিনি আমেরিকায় দাঁড়িয়ে ভারতকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন এবং বলেছেন, যদি আমাদের মনে হয় আমরা ধ্বংসের দিকে যাচ্ছি তাহলে আমরা আমাদের সঙ্গে অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেব। ট্রাম্পের সঙ্গে আন্তরিক আলোচনা জানালেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলাস্কায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেন যুদ্ধের পর এই তাদের প্রথম ব্যক্তিগত বৈঠক ছিল। পুতিন এই আলোচনাকে আন্তরিক বলে বর্ণনা করেছেন এবং বলেন যে এই আলোচনা তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আরও কাছে নিয়ে এসেছে। পুতিন জানান যে এই বৈঠকে রাশিয়া ইউক্রেন ইস্যুতে তাদের অবস্থান শান্তভাবে তুলে ধরেছে। যদিও অনেকে ভেবেছিলেন যে এই বৈঠকের মূল উদ্দেশ্য হবে ইউক্রেনের সঙ্গে সীমান্ত বিরোধের সমাধান, কিন্তু তার পরিবর্তে আলোচনা শান্তির উপর কেন্দ্র করে হয়েছে। কিন্তু বিশ্লেষক মহল মনে করছে যে এটি আলোচনার প্রথম পর্ব মাত্র এবং দ্বিতীয় পর্ব মস্কোতে হতে পারে। তবে অন্যান্য কোনো বৈঠকের আগে ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে দিক নির্ধারণ করা হবে।